বারাণসী বা বেনারস বা কাশী একসময় ছিল বাঙালির সেকেন্ড হোপ, যে শহরটাকে বলা হয় ভ্যাটিকান বা মক্কা অফ অল রিলিজিয়ন্স, যেখানে 27টি ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। রাবড়ি, লাল পেড়া, বেনারসি শাড়ি, কাশী বিশ্বনাথ মন্দির, আরও কত কিনা জড়িয়ে আছে বেনারসের সঙ্গে। বেনারস ভ্রমণের ইন্সপিরেশন আমি পাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হর হর ব্যোমকেশ এবং সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ এই দুটি মুভি দেখে। আর তাই বিগত 20শে এপ্রিল কর্মসূত্রে দিল্লি যাওয়ার পথে একদিনের জন্য আমি হল্ট করেছিলাম বেনারসে এবং ঘুরে দেখার চেষ্টা করেছিলাম বেনারস শহরটাকে। আজ সে অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা শুরু হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে, আর এই ব্লগটা শেষ হবে কলকাতা এয়ারপোর্টে। পুরো জার্নিটা অনুরোধ থাকলো সঙ্গে থাকবে। এখন যাব হাওড়া। প্রথম যাচ্ছি নতুন যে মেট্রোটা হয়েছে সেই মেট্রোটা, স্প্লানেড থেকে চেঞ্জ করে। দেখি কতটা দেখাতে পারি, কারণ এখানে অনেক রেস্ট্রিকশান আছে ফটোগ্রাফির জন্য মেট্রোর ভেতর। ফটোগ্রাফির রেস্ট্রিকশনের জন্য নয়, তবে অফিস টাইমে ইস্ট ওয়েস্ট মেট্রোর ভিড়ে চিড়েচাপটা হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, আর ভিডিওগ্রাফি করা তো দূরে থাক। বাড়ি থেকে রিক্সা ধরে মেট্রো স্টেশন 40 টাকা, সেখান থেকে 30 টাকা 70 টাকায় পৌঁছে গেলাম। এত কম সময় এই খরচে আমার বাড়ি থেকে গড়িয়া থেকে হাওড়া আসা সম্ভব নয়, কিন্তু লাগেজ সঙ্গে থাকলে কিন্তু কনসিডার করবে, কারণ এই সময় এই ট্রেনটাতে মারাত্মক ভিড় হয়। যেমন আমি চিড়েচাপটা গেছি, আমি একটা ফটো নিতে পারিনি পর্যন্ত, ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই আমি পৌঁছচ্ছি হাওড়া স্টেশন। আমার ট্রেন 13005 অমৃতসর মেল 7টা 15। সন্ধে 7টার হাওড়া স্টেশন। তুমুল ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে 8 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম, যেখানে আসার কথা আমাদের ট্রেনের। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 7টা। হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে 13005 আপ হাওড়া অমৃতসর মেল। আজকে আমার জার্নি এই ট্রেনের এসি 2 টায়ারে। হাওড়া থেকে বেনারস পর্যন্ত এই ট্রেনের এসি 2 টায়ারের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 1600 টাকা। পৌঁছতে ঘেমে গেলাম। আমি যাচ্ছি A1, আমার বার্থ 43, মানে লোয়ার বার্থ। দেখুন, আমি তো কোনো বড় ট্রেন ব্লগার নই। কালকে সন্ধ্যেবেলা ট্রেনে ওঠার পরে আমি এসি 2 টায়ারে আসি। 43 মানে গ্রাউন্ড, মানে লোয়ার বার্থ। আশেপাশে সহযাত্রীদের সঙ্গে গল্প করতে করতে রাত হয়ে গেল, শুয়ে পড়লাম। এখন বাজে সকাল 6টা। ট্রেন বেরোচ্ছে দিলদারনগর স্টেশন, এরপরে জামানিয়া, তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপরে কাশী, তারপরে বেনারস। রাইট টাইম হচ্ছে 9টা 15। ট্রেনের এমনি ব্যবস্থা ঠিক আছে, তবে যেটা হয়েছে ইলেকশনের জন্য হঠাৎ করে রাত্রিবেলা কিউল স্টেশন থেকে কিছু লোক উঠে পড়লো, সবাই আর্মি বা ওই সিআরপিএফ, মানে কেন্দ্রীয় বাহিনী যেটা বলি আর কি, বসে পড়লো। কিছু লোক নেমে গেল মোকামাতে, কিছু লোক পাটনা সাহেবে। আমার আশেপাশে দেখুন পুরো বার্থ খালি একদম, কারণ এখানে এই ট্রেনটাতে জিনিস দেখলাম যে এই প্যাচটাতে না সব ম্যাক্সিমাম লোক বক্সারে নেমে যায়। এখন একটু উঠে একটু ফ্রেশ হয়নি, এখন একটু টাইম লাগবে। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, বাট রাত্রে থেকে আমি জল ছাড়া আমি কিন্তু কাউকে আসতে দেখিনি। আমি নিজে খাবার বাড়ি থেকে ক্যারি করছিলাম, সুতরাং আমার কোনো প্রবলেম হয়নি। এবং ম্যাক্সিমাম প্যাসেঞ্জারকে আমি দেখলাম বাড়ি থেকে খাবার ক্যারি করছে। তবে প্যান্ট্রি কার থাকা সত্ত্বেও জল ছাড়া প্যান্ট্রি কার থেকে কিন্তু এখনো পর্যন্ত কিছু আসেনি। সকাল হয়েছে, একটু চায়ের দরকার। দেখি যদি না পাওয়া যায় তাহলে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে সেখানে ব্যবস্থা করতে হবে। হাওড়া থেকে বেনারস আসার প্রত্যেক দিন বেশ কিছু ট্রেন রয়েছে, আর যদি আপনারা বেনারসের সরাসরি টিকিট না পান তাহলে যে কোনো ট্রেন ধরে চলে আসুন মুঘলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। সেখান থেকে অটো কিংবা ট্যাক্সি করে পৌঁছে যান বেনারস। মুঘলসরাই থেকে বেনারসের দূরত্ব 16 কিলোমিটার। যারা কলকাতা থেকে বেনারস আসবেন তাদের জন্য, বিশেষ করে তারা ধরুন সন্ধ্যের দিকে উঠে পরদিন ভোরবেলা পৌঁছতে চান, তাদের জন্য সব থেকে ভালো ট্রেন হচ্ছে বিভূতি এক্সপ্রেস। এটা সকাল 8টা, রাত্রি 8টায় ছাড়ে, সকাল 9:30। না হলে এই ট্রেনটা ধরতে পারেন। এরপরে থাকে হচ্ছে 10টার সময় দুন এক্সপ্রেস,
আর হিমগিরি এক্সপ্রেস, এই ট্রেনগুলো কিন্তু মোটামুটি ভালো ট্রেন। এই ট্রেনটা মুঘলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আসার সময় ছিল সকাল 8:15, ঢুকে গেছে 7:15, 1 ঘন্টা বিফোর টাইম। এখান থেকে কাশি তারপরে বেনারস রাইট টাইম 9:15, মানে এখানে ট্রেনটা এখন 1 ঘন্টা দাঁড়াবে। আপনারা যারা চাইবেন এখান থেকে বেরিয়ে কিন্তু অটো ধরেও চলে যেতে পারেন বেনারস, অনলি 16 কিলোমিটার। কিন্তু আমার তো হস্টেলের চেক ইন টাইম বেলা 12টা, আমি তো তাড়াতাড়ি গিয়ে করবোটা কি, আমার রিজার্ভেশনও করা আছে বেনারস পর্যন্ত, তাই বসে থাকি। এই ট্রেনটাতে প্যান্ট্রি কার আছে, কিন্তু এই ট্রেন পুরো ট্রেনে প্যান্ট্রি কারে 4 জন স্টাফ আছে, সব বিয়ে বাড়িতে ঘুরতে চলে গেছে, সুতরাং কিছুই পাওয়া যাচ্ছে না। যে চা দিয়েছিল সে চা মুখে তোলা যায় না, এটা ভালো চা এখন খাবো একটু এই প্ল্যাটফর্ম থেকে। মুঘলসরাইতে বিফোর টাইম পৌঁছে এবং সেখান থেকে সঠিক সময়ে ছেড়েও কোনো এক অজ্ঞাত কারণে ট্রেন 15 মিনিট লেট করে ঢুকলো বেনারস। ঘড়ির কাঁটা এখন সময় সকাল 9:30। হাওড়া থেকে 760 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছলাম বেনারস জাংশন। এবার আজকের দিনের জন্য আমার স্টে বুক আছে একটা হস্টেলে। যারা সোলো ট্রাভেল করবেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো অপশন। যারা সোলো ট্রাভেল করছেন তাদের জন্য হস্টেলগুলো কিন্তু খুব ভালো অপশান। আর আমি একদিনের জন্য এসেছি, আমার একটাই আজকের দিনটাই সর্বসাকুল্যে আছে বেনারস ঘোরার জন্য। আর কালকে ভোরবেলা 6টার সময় আমার ট্রেন বন্দে ভারত এই বেনারস জাংশন থেকে, তাই আমার হস্টেলটা একদম স্টেশনের কাছে। আমি যেটা দেখলাম 1 থেকে 1.5 কিলোমিটার হবে ব্যাস। এই যে লোকজন এসছে, এই চলে এসছে ভিখারিরা, এই হচ্ছে এখানকার অবস্থা। গরম কিন্তু পুরো নেক্সট লেভেল, কলকাতার সেই গরম একই গরম। আমি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব, বেরিয়ে মানে এই স্টেশনের মধ্যে যে কোনো জিনিসের মানে ভাড়া প্রচণ্ড বেশি হয়, সেই জন্য আমি গেটটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমার মনে হয় বাইরে গিয়ে সাইকেল রিক্সাও পেয়ে যেতে পারি, এমনি অটো পেয়ে যেতে পারি, কারণ এই জায়গাটা অনলি মাত্র 1 কিলোমিটার এই স্টেশন থেকে। স্টেশনের বাইরে থেকে একটা টোটো করে নিয়েছি, টোটো আমাকে নিয়ে যাবে আমার হোস্টেলে। আসলে এখানে প্রচণ্ড গরম। আর একটা ভুল করেছি, আমি স্টেশনের উল্টো সাইড দিয়ে বেরিয়েছি, যেটা আমি টোটোতে ওঠার পরে জানতে পারলাম। উল্টো দিকে গেলে অনেকটা কম হতো আর কি, এখান থেকে ভাড়াটা বেশি পড়লো। বাস ঠিক আছে। এবার আপনারা যারা সোলো আসবেন না তারা কিন্তু হস্টেলগুলো অপ্ট করতে পারেন খুব কম খরচে। এবার ভেতরের ফেসিলিটি কিরকম সেটা আপনাদের বলবো। আর বেনারস স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে আসবেন, সেখানে এসে কিন্তু আপনারা অটো বা টোটো যাই পাবেন, এখানে একটা নেগোসিয়েশনের স্কোপ পাবেন। আমি এখন যাই আগে হস্টেলে ঢুকি, বাইরে বিভৎস গরম অ্যাজ ইউজুয়াল, খুব স্বাভাবিক ব্যাপার। এই সময় তো উত্তর ভারতে লু বয়, গরম হাওয়া চলে। যাওয়া যাক ওখানে, আপাতত গিয়ে কথা বলছি। বরুণা আর কোশি এই দুই নদীর নামে হয়েছে বারাণসী। সেই বরুণা নদীর ধারেই হচ্ছে ওয়ান্ডারলাস্ট হোমস্টেজ অ্যান্ড হস্টেলস। আর আমি এই হোস্টেলেই আছি। হস্টেলটা স্টেশন থেকে, অ্যাকচুয়ালি আমি উল্টো দিক দিয়ে বেরিয়েছিলাম বলে, আদারওয়াইজ স্টেশন থেকে খুব বেশি 1 থেকে 1.5 কিলোমিটার মতো হবে। এখানে কমন ওয়াটার ডিসপেন্সার আছে। হস্টেলটা একবার দেখে নিন, হোস্টেলের এন্ট্রি, হোস্টেলের ডিজাইনটা দেখে নিন, খুব সুন্দর নান্দনিক ফ্যাশনে আছে কিন্তু। এবং এই যে ডিজাইনসগুলো দেখছেন এগুলো কিন্তু এখানকার হস্টেল মেটস যারা তারাই বানিয়েছে। এই লেখা আছে জিপসি সোল, এই উপরে যাওয়ার রাস্তা। এই হলো আমাদের এখানকার ওয়াটার ডিসপেন্সার। এগিয়ে এলে এখানে হচ্ছে ব্যালকনি। এই সামনেই হচ্ছে বরুণা নদীর ব্রিজ, এদিকটাতে। আমি এদিক দিয়েছি, এখানে এটা হচ্ছে দূরদর্শন, বারাণসী দূরদর্শন কেন্দ্র, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এদিকে হচ্ছে ওয়েস্টার্ন সাইড স্টাইল টয়লেট, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট প্লাস কাম শাওয়ার, সব কিছুই এখানে। এইটা হলো আমার মিক্সড ডরমিটরি 10। আর এই হলো আমার বেড। এই একটা লকার আছে, একটা বালিশ আছে, এখানে একটা রিডিং লাইট আছে দেখুন। আর যা বেড আছে এখানে 2 জন আরামসে শুতে পারবে, প্লাস একটা গায়ে দেওয়ার চাদরও দিয়েছে। এসি চলবে, এসি চলবে হচ্ছে আপনার দুপুর 2টো থেকে বিকেল 5টা, আবার রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত। এই হস্টেলটা আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম একদিনের জন্য। আমার সিঙ্গেল স্টের জন্য আমার লেগেছে হচ্ছে 750 রুপি ইনক্লুডিং ট্যাক্স। তো গরম খালি পায়ে হাঁটা যাচ্ছে না। এই প্রথম আমি কোনো ডর্ম সেট আপে আছি। এখানকার প্রবলেমটা হচ্ছে যে দেখুন, এখানে কিন্তু ফুড আপনি বাইরে পাবেন খাওয়ার, কিন্তু এখানে এত এখন গরম আমি বেরোতে চাইছি না।
আমি সুইগি করে ফুড খাবার এখানে আনিয়ে নেব। সো এটা একটা ব্যাপার। বাথরুমটা কমন হলেও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওয়াশরুমের কাজ সেরে এলাম, এখন বাজে প্রায় 11টা। সুইগিতে কিছু খাবার দাবার অর্ডার করে দেবো। এখানে টোটাল 10টা বেড আছে। এখন আমি একা, আর আজকে আমি একাই থাকবো। মানে ডরমিটারি বুক করলাম, 750 টাকা দিয়ে বুক করলাম, কিন্তু পাচ্ছি সমস্ত লাক্সারি। এসি চালিয়ে দিয়েছে। আমি বললাম যে ভয়ঙ্কর গরম আছে, কিছুক্ষণ চালান। 11টা মানে এখন আবার বন্ধ করবে, করে আবার 2টোর সময় চালিয়ে দেবে। আমি এখন একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, ঘুমিয়ে উঠে 4টের সময় বেরোবো। বেনারসের যে 2-3টে জিনিস দেখতে পাই এই গরমকে উপেক্ষা করে বা গরমকে সঙ্গে নিয়ে, সেগুলো আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখা হচ্ছে বিকেলবেলা। গুড আফটারনুন। এখন সময় বিকেল 4:15। গরম কিছুটা হলে কমেছে, মানে গ্রীষ্মকালে গরম তো কমে না। বেরিয়ে পড়েছি আমার হস্টেল থেকে। এই আধা বেলায় কতগুলো সাইট সিন করা যায় দেখি, আর সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করব। বেনারসে কোথায় থাকবেন সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন, আমার আগামীকাল সকাল 6টার সময় ট্রেন, তাই আমি স্টেশনের কাছাকাছি ছিলাম, যেখানে বরুণা পোল, যেটা বললাম বরুণা নদীর তীরে। এরকম অনেক হোস্টেল কিন্তু আপনারা দশাশ্বমেধ ঘাটের কাছেও পাবেন। আমি ওইখানে আছি বলে আমার গোধুলিয়া বা বিশ্বনাথ মন্দির আসতে কিন্তু অনেকটা আসতে হলো। আমি বেনিয়া পর্যন্ত এলাম, সেখান থেকে আবার আমি যাব টোটো ধরে। অলরাইট, তো কোথায় থাকবেন তার উপর এটা কিন্তু ডিপেন্ড করছে, এবং সেটা কিন্তু ডিসাইড করে নেবেন যে আপনার নেক্সট ডেস্টিনেশন কোথায়। আমি বেনিয়া এসে এখান থেকে আবার একটা টোটো ধরবো, ধরে চলে যাব হচ্ছে গোধুলিয়া চক। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ মুভিটা দেখেছিলেন? মনে আছে? ওটা বেনারসের উপরে বেস করা, এবং মুভিটার ফার্স্ট সিনে যখন ফেলুদা লালমোহনবাবুর এন্ট্রি হচ্ছিল, তখন এরকমই একটা রিক্সাতে বেনিয়া থেকে আমি ওরকম একটা সাইকেল রিক্সা ধরেছি, আমি গোধুলিয়া চক পর্যন্ত যাবো। আসলে গোধুলিয়া চকটা হচ্ছে বিশ্বনাথ টেম্পলের ল্যান্ডমার্ক আর কি। আমি 4 নম্বর গেটের দিকে যাব, যেখানে সুগম দর্শন হয়। সুগম দর্শনের টিকিট কিন্তু অনলাইনে হয়। সুগম দর্শনটা হচ্ছে আপনি পেইড দর্শন, একদম এটা সরকারিভাবে পেইড দর্শন, যেখানে লম্বা লাইন দিতে হয় না। হলে হয় কি, লাইন এত বেশি পরে প্রচুর টাইম লেগে যায়। আমার যেহেতু এমনিতেই সময় কম, সেই জন্য আমি সুগম দর্শন অফ করেছিলাম, কিন্তু অনলাইনে আমি টিকিট পাইনি। তা এখানে দেখে আজ অফলাইনে যদি টিকিট পাই তাহলে দেখতে পাবো, না হলে বাবা বিশ্বনাথের থেকে বাইরে থেকে প্রণাম করে আমাকে চলে আসতে হবে। আর ওই অঞ্চলে কিন্তু সমস্ত দেখার জায়গাগুলো, ওইখানেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, একটু এগিয়ে গেলে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাটের বোটিংও ওইখানেই কিন্তু হয়। চলুন যাওয়া যাক। কিংবদন্তি অনুসারে স্বয়ং মহাদেব এই বেনারস শহরের প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহরে দেহত্যাগ করলে মোক্ষ লাভ হয়, বারাণসী বা বেনারস তার মধ্যে অন্যতম। বারাণসীকে মন্দির নগরী, ভারতের পবিত্র নগরী, ভারতের ধর্মীয় রাজধানী, শিক্ষানগরী, আলোকনগরী এবং বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরীও বলা হয়। অতি প্রাচীন এই শহর ভীষণ কনজেস্টেড, কিন্তু ভীষণ লাইভলি এবং প্রাণোচ্ছল। আপনারা যদি বিশ্বনাথের মন্দির দর্শন করতে যান, তাহলে আপনাদের এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে গিরিজাঘাট চৌরাহা বা গোধুলিয়া চক। এই গোধুলিয়া চক থেকে আপনার যেতে হবে লেফট, এই সাইডেই কিন্তু দশাশ্বমেধ ঘাট, এই সাইডেই বিশ্বনাথ মন্দির, এবং এই রাস্তার দুদিকে দেখুন দুপাশেই কিন্তু ভর্তি ধর্মশালা এবং হোটেল। সুতরাং যারা দশাশ্বমেধ ঘাটের কাছে থাকতে চান তারা এইখানে কিন্তু খুঁজতে পারেন। হোটেল এসে বুকিং করার কোনো প্রয়োজন পড়ে না, এইখানে এসে খুঁজতে পারেন। আমি যাচ্ছি এখন বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের ওখানে, যদি দেখি সুগমের টিকিট পাওয়া যায় তাহলে সুগমের পুজোটা দিয়ে নেব, আর যদি না পাওয়া যায় তাহলে সোজা দশাশ্বমেধ ঘাট। জয় বাবা ফেলুনাথে ফেলুদা আর লালমোহনবাবু যেখানে ছিলেন, মনে আছে? ক্যালকাটা লজ, এই রাস্তার ওপরে। আমি চেষ্টা করছি খুঁজে বার করা, আমি জানি এই রাস্তার ওপরেই এটা, চেষ্টা করছি যদি পাওয়া যায়। খুঁজে পেলে দেখাচ্ছি আপনাদের। ক্যালকাটা লজ খুঁজে না পেলেও বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে সুগম কাউন্টার থেকে 400 টাকা দিয়ে সেদিন টিকিট সংগ্রহ করে মাত্র 15 মিনিটেই বাবা বিশ্বনাথের দর্শন সেরে ফেলেছিলাম। তবে আমার রেকমেন্ডেশন থাকবে মিনিমাম 48 ঘন্টা আগে অনলাইনে টিকিট কেটে নেবেন, তাতে 300 টাকাতে আপনাদের হয়ে যাবে। হর হর মহাদেব। পুজো দিলাম। আচ্ছা, প্রসেসটা বলি তাহলে এবারে। আপনারা আসবেন দশাশ্বমেধ ঘাট থেকে নেমে 4 নম্বর গেটের সামনে, ওখানে দেখবেন, যদি দেখুন অনলাইন করতে পারলে সব থেকে ভালো, সোজা প্রিন্ট আউট বার করে নিয়ে চলে আসবেন সুগমের, না হলে কাউন্টারে মানে 4 নম্বর গেটের সামনেই এই
বিশ্বনাথ মন্দিরে ট্রাস্টের কাউন্টার আছে, আপনার থেকে 400 টাকা নেবে। এটা সমস্যা এখানে আপনার থেকে 400 টাকা নেবে, 100 টাকা বেশি নিচ্ছে। অফলাইন কাউন্টারে কাটতে পারে। সেখান থেকে প্রসাদ নিয়ে আপনি সোজা ভেতরে ঢুকে চলে আসুন। ভেতরে এসে একটা জায়গা আছে, একটা কাউন্টার পাবেন। সেই কাউন্টারে এসে আপনি ব্যাগ, আপনার জুতো, সমস্ত কিছু রাখতে পারবেন। ঠিক আছে, এই সমস্ত কিছু আপনি রাখতে পারবেন। আপনি ভেতরে চলে আসুন। ব্যাগ, জুতো, মোবাইল অ্যালাউড নেই এই জায়গাটার পরে। এই যে পেছনে কাউন্টার, এর জায়গার পরে পরে মোবাইল অ্যালাউড নেই। এই পেছনে হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। ওখানে আপনি ভিআইপি লাইনে দর্শন করবেন, 15 মিনিট লাগবে দর্শন করতে, তারপরে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই হচ্ছে এখানকার টোটাল সিস্টেমটা, বোঝা গেল? তাহলে এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো, জানি না সামনে কতটুকু আমার ভিডিওগ্রাফি করতে দেবে। হলো ফার্স্ট মিশন বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া। কিছু জিনিস সাবধান করিনি, কারণ আমি একটা জায়গাতে না আমার মনে হলো যেন এখানে একটু গন্ডগোল আছে। যখন আপনি যদি অনলাইন কাউন্টার থেকে এখানে এসে কাটেন যদি টিকিট সুগমের, দেখুন আমি আবারও বলি, আমি সবসময় বলি, যদি আপনার কাছে সময় থাকে আপনি লাইন দিয়ে ঘন্টাখানেক লাইন দিয়ে আপনি কাটুন। কিন্তু যদি আপনাকে উপায় না থাকে, কোনো সিনিয়র সিটি বয়স্ক মেম্বার আছেন পরিবারের, যে কোনো কারণে হোক পসিবল হচ্ছে না, তখন কি করবেন? তখনই সুগম কাটবেন। অনলাইন কেটে নেওয়া পেয়ে যদি এখানে এসেও কাটার পরে একটা জিনিস মাথায় রাখবেন, এরা আপনাকে না একটা কথা বলবে যে উল্টো দিকে একটা দোকান দেখিয়ে দেবে যে ওখানে আপনি ব্যাগ রেখে দিন, যদি আপনার কাছে ব্যাগ, কারণ ভেতরের কাউন্টারে শুধুমাত্র আপনি মোবাইল আর পার্স রাখতে পারবেন, আর জুতো রাখারও কোনো ব্যবস্থা নেই। জিনিসটা কিন্তু টোটালি মিথ্যে কথা। এবার যখনই আপনি দোকানে যাবেন, সে আপনার জুতো আর লকারের জিনিসপত্র রাখবে কেন? সাথে আপনার থেকে পুজো নিতে বলবে। আমি নিয়েছিলাম অল্প করে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। এইটা কিন্তু ওরা পা দেবেন না। আপনি বলবেন শুধু আমাকে পুজোটা দিয়ে দিন, বাকিটা আমি ম্যানেজ করে নেব। মন্দির যাওয়ার অনেকটা আগেই কিন্তু না এখানে এই যে প্রসাদ কাউন্টারটা পড়বে, এটা আমি খেয়াল করিনি, তাহলে আমি এখান থেকেই নিতাম। মন্দিরের উল্টো দিকের থেকে নিয়েছিলাম, এখান থেকে নিতে পারেন। এখানে লকার্স এন্ড এভরিথিং সব ব্যবস্থা আছে। এই ধর্মস্থানের না এই জিনিসগুলোই না আমি একদম অ্যাপ্রিসিয়েট করি না। আচ্ছা, সবাই তো ধর্মে, আমরা তো বাবা বিশ্বনাথের কাছে এসেছি। আপনি সেখানকার এক সেবায়িত হয়ে, সেখানকার এক কর্মচারী হয়ে, সেখানে আপনি দোকান দিয়েছেন বা আপনি ট্রাস্টের লোক, আপনি একজন পিলগ্রিমেজকে মিসগাইড করছেন। আমি ঠিক জানি না এটা ব্যাপারটা কতটা জেনুইন। মন্দির থেকে বেরিয়ে দশাশ্রমের দিকে যাচ্ছিলাম, দেখলাম ডান দিকে আখের জুস নিয়ে আখের রস বানাচ্ছে। এত গরম, লোভ সামলাতে পারলাম না, 2 গ্লাস মেরে দিলাম। এখান থেকে দশাশ্রমের ঘাট আমি হেঁটেই যাওয়ার চেষ্টা করব। টার্গেট দুটো, যদি তাড়াতাড়ি পৌঁছতে পারি তাহলে নৌকোতে উঠে আরতিটা দর্শন করব, যদি সেটা না হয় তাহলে পাড়ে বসে আরতি দর্শন করব। কোনটা হয় দেখি। দশাশ্রমের ঘাটের আরতিটাই কিন্তু মেইন। আর যদি আপনি বোট রাইডটা করেন তাহলে অনেকগুলো ঘাট এরা দেখায়। ভাড়া করলে পরে 1100-1200 টাকা পরে, সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় আর কি। আর যদি এমনি পার হেড বেসিসে যান 100 টাকা করে হয়, মোটামুটি 20-25 মিনিটস মতো করে ঘোরায়। বাট বিশাল বড় বোট হয় আর কি, তো বোটের থেকেও তখন দেখা যায়। আপনি এই সাইড দিয়ে এসে, এটা হচ্ছে চৌরাহাটা, যেখান থেকে আপনি এপাশে গেলে পড়বে হচ্ছে বিশ্বনাথ মন্দির। আর তা না করে যদি সোজা বেরিয়ে যান, এটা চলে গেল সোজা দশাশ্রমের ঘাট। আমি সেদিকেই এখন যাচ্ছি। শহরটা কিন্তু ভীষণ ভাইব্রেন্ট, একটা কথা বলতে হবে। গলি গলি সব কিছু আছে, কিন্তু শহরটা ইজ ভেরি ভাইব্রেন্ট, এটা মানতেই হবে। সে পৌঁছে গেছি দশাশ্রমের ঘাট। এই সেই ঘাট যেখানে প্রত্যেকদিন সন্ধ্যারতি হয়। অলরেডি সব জায়গা ফুল হয়ে গেছে। আমি দেখি কীভাবে দেখবো। বোটে উঠতেও পারি, দেখি এবার কথা বলে দেখি। পুরাণ মতে মহাদেবকে স্বাগত জানানোর জন্য স্বয়ং ব্রহ্মা এই ঘাটের নির্মাণ করিয়েছিলেন। যজ্ঞের সময় 10টি অশ্ব তিনি বলিদান করেছিলেন এবং তার থেকেই এই ঘাটের নাম দশাশ্রমেধ ঘাট। আবার মৎস্য পুরাণ অনুসারে ত্রেতা যুগে কাশীর রাজা দিব্যদাস এই ঘাটের তীরে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। কাশীর সমস্ত ঘাটের মধ্যে এই দশাশ্বমেধ ঘাট সবথেকে বেশি জনপ্রিয়। প্রত্যেক দিন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় এখানে গঙ্গা আরতি হয়, আর যা দেখার জন্য বিপুল জনসমাগম হয়। একজন বোটওয়ালার সঙ্গে কথা বললাম। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে
খুব খুব ডিলিজেন্টলি কিন্তু এখানে বার্গেনিং করবেন। সব এখানে কিন্তু আছে টুপি পরানোর জন্য। খুব পরিষ্কার কথা, মানে খুব চাঁচা চোলা ভাষায় বলছি আর কি আপনাকে, ঠিক আছে? সুতরাং আমাকে বললো যে ঘোরানো 100 টাকা আর আরতি দর্শন 100 টাকা, টোটাল 200 টাকা। আমি বললাম যে ঠিক আছে। বোটিং শুরু হতে বেশ খানিকটা দেরি আছে। ঘাট ধরেই চলে এলাম আরেকটা ঘাট, এখানকার খুব ফেমাস ঘাট বেনারসের, মণিকর্ণিকা ঘাট। বলা হয় যে ঘাটে চিতার আগুন কখনো নেবে না। মানুষের জীবনের একমাত্র চরম সত্য। চলুন দেখুন। দশাশ্বমেধ এবং সিন্ধিয়া ঘাটের মাঝখানে অবস্থিত এই পবিত্র শ্মশান ঘাট হিন্দুদের কাছে এক বিশেষ তীর্থস্থান। হিন্দু শাস্ত্রমতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। তার থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। বিশ্বাস করা হয় এখানে কোনো মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ লাভ করে, অর্থাৎ পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করে। যারা বেনারসে ঘুরতে আসবেন, যদি মনের দিক থেকে কোনো দুর্বলতা বা বাধা না থাকে, মণিকর্ণিকা একবার ঘুরে যাবেন। জায়গাটা কিন্তু নোংরা বা অপবিত্র সেরকম কিছু নয়। আমি এবার ঠিক করে এসেছিলাম আর কোথাও যাই না যাই, মণিকর্ণিকা থেকে আমি একবার আসবই। ঘুরে গেলাম। এবার দেখি আমার বোট আছে না ছেড়ে দিয়েছে, বেশ অনেকক্ষণ হয়ে গেল। আমি এত গরমের মধ্যেও দিল্লি যাওয়ার পথে বেনারস ট্রিপটা একজনের জন্য কেন রেখেছিলাম যে ভেবেছিলাম যে মাইথনে কোনো লোক হয়নি, এখানেও হয়তো লোক হবে না। কিন্তু একবার গঙ্গায় দেখুন, গঙ্গায় জল দেখা যাচ্ছে না, শুধু বোটই বোট। পেলাম না, মানে আমার একবারের দাওটা ফেল হয়ে গেল আর কি। এই সামনের বোটটা বলেছিল যাবে, বলেছিল লোক হলে তারপরে ছাড়বে। তখন প্রায় বোটা 5-6 জন লোক ছিল, এখন সেও নেই। বোট রাইড সেদিন আর করিনি। দশাশ্বমেধ ঘাটে তখন বিপুল জনসমাগম এবং সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। কোনো রকমে একটা জায়গা জোগাড় করে বসে পড়লাম পুরো সন্ধ্যারতিটাকে কাভার করার জন্য। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সন্ধ্যারতির সমস্ত ক্লিপগুলো আমার মোবাইলের মেমোরি কার্ড থেকে উধাও হয়ে গেল। তাই কোনোভাবেই সেটাকে আর রিট্রিভ করতে পারলাম না। দর্শকদের কাছে এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে আজকে এত টায়ার্ড ছিলাম যে চাট যে খেলাম, চাটও খেয়েছিলাম আমি কাশী চাট ভান্ডার থেকে, মানে দেখাতে পারিনি, এত আমি টায়ার্ড হয়ে গেছিলাম। একটা কথা বলি যে দেখুন, বেনারস একদিনে ঘুরে দেখা যায় না। বেনারস পুরো দেখার জন্য, বেনারস, সারনাথ, ওদিকে চুনার ফোর্ট পুরো দেখার জন্য বা বেনারসকে এক্সপ্লোর করার জন্য অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আপনার লাগবে। আমি দিল্লি যাওয়ার সময় একদিন সময় পেলাম, একদিনের মধ্যে আমি যেটুকু পারলাম সেটুকুই আপনাদের ঘুরে দেখালাম। কেমন লেগেছে সেটা আপনারা বলবেন অবশ্যই, আপনাদের ফিডব্যাকের প্রতীক্ষায় থাকবো। আমার পেছনে যে হস্টেলটা, এই যে হস্টেলটা দেখছেন যেখানে আমি ছিলাম, এই হস্টেলটা একদম নতুন, যেটার নাম হচ্ছে ওয়ান্ডারলাস্ট হস্টেল অ্যান্ড হোমস্টেজ। আমি এটা লিঙ্ক নিচে দিয়ে দেবো। যদি কখনো কেউ সোলো ট্রাভেল করেন, আমি কিন্তু এটা রেকমেন্ড করবো। এটা নতুন তো, মোটামুটি দেখুন বিশাল কিছু না হলে পরেও এরা কিন্তু দে উইল অ্যাকোমোডেট এভরিথিং। যেমন আমি আছি খুব কমফোর্টেবল, আজকে আমি এলাম, এসি টেসি চালিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। জাস্ট কমন ওয়াশরুম, এই একটা ব্যাপার আছে, যেহেতু হস্টেল ডর্মস সেট আপ, যেহেতু কমন ওয়াশরুম, এই একটা ব্যাপার আছে। আমার একদিনের বেনারস সিরিজ আমি এখানেই শেষ করব। তবে আমি যেটা বলেছি, এই সিরিজটা কিন্তু শেষ হবে গিয়ে ক্যালকাটা এয়ারপোর্টে। আগামীকাল সকালে আমি এখান থেকে ভোর 6টার সময় আমার ট্রেন আছে বেনারস নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। আমি গুরগাঁওতে যাব, কারণ আমার পরে 1 সপ্তাহ আমাকে দিল্লি থেকে অফিস করতে হবে। তো এর পরের ব্লগটা থাকবে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের জার্নিটা নিয়ে, তার খুঁটিনাটি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আদারওয়াইজ এই ব্লগটা এখানে শেষ করা আছে। আপনাদের বলেছিলাম তো যে এখানকার ট্যারিফ হচ্ছে আমার যেটা পড়েছিল একদিনের জন্য 750 টাকা অন লিস্টে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে পরে প্লিজ লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই বাই।